পিআর পদ্ধতি বর্তমান সময়ে বহুল আলোচিত বহুল সমালোচিত একটি নাম। এটি একটি ভোটিং সিস্টেম। বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল এই পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইছে, আবার অনেক দল এই পিআর পদ্ধতি চাইছে না। কিন্তু এই পিআর পদ্ধতি আসলে কি? লার্নিং মোড়ের এবারের এপিসোডে আমরা জানবো পিআর পদ্ধতি সম্পর্কে। দর্শক, আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পিআর পদ্ধতি সম্পর্কে একটি ধারণা পাবেন এবং ছোট্ট একটি ধারণার মাধ্যমে বুঝতে পারবেন যে পিআর পদ্ধতির সুবিধাগুলো কি, পিআর পদ্ধতির অসুবিধাগুলো কি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পিআর, যার ফুল ফর্ম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন এই পিআর পদ্ধতি আসলে কাকে বলে? পিআর পদ্ধতি মূলত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্দেশ করে। অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দল তার পার্লামেন্টারি নির্বাচনে যে কয় শতাংশ ভোট পাবে, সংসদে তার আসন থাকবে ঠিক সেই কয় শতাংশ। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ মূলত 300 আসন বিশিষ্ট হয়। যদি কোনো রাজনৈতিক দল 10% ভোট পায়, সেক্ষেত্রে সংসদে তার 10% আসন অর্থাৎ 30টি আসন সে পেয়ে যাবে। এটি মূলত পিআর পদ্ধতি। এখন এই পিআর পদ্ধতির অসঙ্গতিগুলো কি, অথবা এই পিআর পদ্ধতির সুবিধাগুলো কি, পিআর পদ্ধতির অসুবিধাগুলো কি, আমরা এবার সেটি জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো পিআর পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে। একটি দেশ পিআর পদ্ধতি ব্যবহার করে কিভাবে সুবিধা পায় সেটি সম্পর্কে আমরা জানবো। পিআর পদ্ধতির সুবিধাগুলো সমূহ 1 নম্বরে যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে ন্যায্য প্রতিনিধিত্ব। অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে একটি ন্যায্য প্রতিনিধিত্ব পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয় এবং সেখানে একদম কম সংখ্যক বা একদম ছোট দল যারা অথবা সংখ্যালঘু যারা, তারাও প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। অর্থাৎ একটি দেশের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুই ধরনের লোকই থাকতে পারে, বা সংখ্যালঘু দল বা সব থেকে বড় দল বা সব থেকে জনপ্রিয় দল বা কম জনপ্রিয় দল, অথবা সংখ্যা গুরুর দল অথবা সংখ্যা লঘুর দল, এরকম রাজনৈতিক দল থাকতে পারে। আনুপাতিক হারে প্রতিনিধিত্বশীল যে বা পিআর পদ্ধতিতে সেই সব দলই পার্লামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়। কারণ 1% ভোট পেলেও বা 0.70% ভোট পেলেও তারা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, বা 2টা সিট 10টা সিট তারা পেয়ে থাকে। কারণ একটি রাজনৈতিক দল বা একটি দেশে একটি রাজনৈতিক দল অবশ্যই কোনো না কোনো সাপোর্টের মাধ্যমেই তারা বেড়ে ওঠে। সেক্ষেত্রে ছোট দল সমূহ পার্লামেন্টে কথা বলার সুযোগ পায়। দ্বিতীয় যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে ভোট নষ্ট না হওয়া। অর্থাৎ পিআর পদ্ধতিতে একজন ভোটার সে নিশ্চিত জানে তার এই ভোটটা তার দলের কাজেই আসবে, তার এই ভোটটা নষ্ট হবে না। সে অবশ্যই যে ভোটটা দিবে সেই ভোটটা মোট ভোটের সাথে যুক্ত হবেই এবং তার ভোটে কেউ না কেউ প্রতিনিধিত্ব করবেই সংসদে, যেটি হচ্ছে পিআর পদ্ধতির দ্বিতীয় সব থেকে বড় একটি সুবিধা। অর্থাৎ ভোটারের ভোটাধিকার কোনো মিস নাই, এটি কাজ করবেই। পিআর পদ্ধতির তৃতীয় যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অনেকগুলো দল থাকে এবং পিআর পদ্ধতি সেই বহু দলের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করে। একটি রাজনৈতিক দল মূলত ক্ষমতায় যাওয়ার জন্য বা প্রতিনিধিত্ব করার জন্যই রাজনীতি করে। এখন পিআর পদ্ধতি সেই প্রতিনিধিত্বটাকে সংসদে নিশ্চিত করে এবং তারা জানে যে কিছু না কিছু ভোট তারা পাবে, সেক্ষেত্রে তারা রাজনীতিতে টিকে থাকে এবং এই বহুদলীয় চর্চাটা পিআর পদ্ধতির মাধ্যমে আরো সুদৃঢ় হয়। চতুর্থ যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন সংঘের বিভিন্ন জনের মতামত সংসদে প্রতিফলিত হয়। অর্থাৎ পিআর পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ধরনের গোষ্ঠীর বা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত, অর্থাৎ তরুণ প্রজন্মের একটি মতামত থাকতে পারে, তরুণ প্রজন্মের একটি ধারণা থাকতে পারে, আবার মুরব্বী প্রজন্ম বা সিনিয়র প্রজন্মেরও একটি ধারণা থাকতে পারে বা সিনিয়র প্রজন্মেরও একটি মতামত থাকতে পারে। অপরদিকে শ্রমিক শ্রেণীর একটি মতামত থাকতে পারে, কৃষক শ্রেণীর একটি মতামত থাকতে পারে, আবার কর্পোরেট শ্রেণীর একটি মতামত থাকতে পারে। এদের মতামত সমূহ কিন্তু এক ধরনের না, এদের দৃষ্টিভঙ্গি এক ধরনের না। পিআর পদ্ধতির মাধ্যমে এই বহুমাত্রিক যে মতামত, সেই মতামত প্রকাশের একটি সুযোগ সৃষ্টি হয় সংসদে। এর পাশাপাশি আরো সব থেকে বড় যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে একক কোনো ক্ষমতা কেউ ভোগ করতে পারে না, যার ফলে একটি রাষ্ট্রে স্বৈরাচারী শক্তি উদ্ভব হওয়া থেকে বিরত থাকতে পারে। অর্থাৎ স্বৈরাচারী কোনো শক্তি পিআর পদ্ধতির মাধ্যমে তৈরি হয় না, কারণ পিআর পদ্ধতিতে কোনো স্বৈরাচারী শক্তি বা কোনো একক পেশী শক্তি দ্বারা নিয়ন্ত্রণের সুযোগ থাকে না। এবারে আমরা জানবো পিআর পদ্ধতির অসঙ্গতিগুলো কি, বা পিআর পদ্ধতির বিড়ম্বনাগুলো কি, বা পিআর পদ্ধতির খারাপ দিকগুলো কি সে সম্পর্কে। পিআর পদ্ধতির খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় সেটি হচ্ছে জনগণের পছন্দের কোনো প্রার্থী নয়, বরং দলের পছন্দের প্রার্থী সংসদে যাওয়ার সুযোগ পায়। অর্থাৎ ধরুন
আপনার নির্বাচনী এলাকায় সব থেকে জনপ্রিয় একজন মানুষকে একটি দল দাঁড় করালো, জনগণ সেই মানুষটিকে দেখেই ভোট দিল, জনগণ সেই মানুষটিকে দেখেই সেই দলটিকে ভোট দিল বা সেই প্রতীকে ভোট দিল। কিন্তু দেখা যাবে সেই দল সংসদে যে পরিমাণ ভোট পেয়েছে তাতে সেই দলের আরো অনেক গুরুত্বপূর্ণ লোক আছে যাদেরকে তারা সংসদে পাঠাতে চায়। সেক্ষেত্রে দেখা যাবে আপনার এলাকার সেই পছন্দের লোকটি ছিটকে পড়ে যাবে, দল যে ব্যক্তিদের পছন্দ করবে তাদেরকেই সংসদে পাঠানো হবে। ধরুন 10% ভোট পেল কোনো দল, অর্থাৎ তার জন্য 30টা, বাংলাদেশের 300 আসনের যেই সংসদ সেখানে 30টা আসন বরাদ্দ। এখন আপনি যেই লোকটাকে দেখে ভোট দিছেন বা আপনি যে লোকটাকে আপনার আইডল হিসেবে ওই দলটাকে ভোট দিয়েছেন, দেখা যাবে সেই দলে ওনার থেকেও আরো অনেক জনপ্রিয় লোক আছে যারা অন্য এলাকার, এবং ওই দলে ওই সব লোকজন বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাবে সেই 30টি আসনের ভিতরে আপনার এলাকার সেই পছন্দের লোকটি নেই, তার থেকে দলের গুরুত্বপূর্ণ অন্য 30টি লোক সংসদে আসন নিয়ে বসে আছে। দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে দল টিকিট বিক্রির একটি ব্যবস্থা করতে পারে কালো টাকার মাধ্যমে। অর্থাৎ দেখা যাবে সংসদে যদি কেউ 30টি সিট পেয়েছে, এখন এই 30টি সিট দেখা যাবে যাদের অনেক পয়সা বেশি তারা দলীয় ফান্ডে বা দলীয় প্রধানকে অনেক বেশি টাকা দিয়ে সেই একটি সিট কিনে নিতে পারে। যে কারণে দেখা যাবে একজন যদি একটি সিটের জন্য 5 কোটি টাকা দিতে রাজি থাকে, দেখা যাবে 10 কোটি টাকা দিয়ে আরেকজন সেই সিটটি দখল করে নিয়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত সেই সংস্কৃতি গড়ে ওঠেনি যে টাকার কাছে হারবে না, সব দলই টাকার কাছে হেরে যায় বা প্রত্যেকজনই টাকার কাছে হেরে যায়। সেক্ষেত্রে দেখা যাবে কালো টাকার দৌরত্ব আরো বেড়ে যাবে এবং সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহারও বেড়ে যাবে, যার ফলে একজন জনপ্রিয় মানুষও টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে। অর্থাৎ এমনও হতে পারে দল একজন লোককে সিলেক্ট করলো যাকে সে সংসদে সিট দিবে, কিন্তু সেই ব্যক্তি সৎ নয়, সেই ব্যক্তি অন্য একটি লোকের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে। অর্থাৎ অন্য একটি লোক সংসদে যাওয়ার একটি ইচ্ছা পোষণ করতে পারে, সেক্ষেত্রে যে লোকটিকে দল সিলেক্ট করেছে তাকে যদি সেই লোকটি কয়েক কোটি টাকা দেয়, সে চাইলে সেখান থেকে সরে আসতে পারে, অর্থাৎ টাকার কাছে সে বিক্রি হয়ে যেতে পারে। আবার অনেক সময় দলও টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, যেমন দেখা গেল দল 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে কাউকে, একজন অযোগ্যকে সেই টাকার বিনিময়ে সংসদে একটি সিট দিতে পারে। পিআর পদ্ধতির তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে অস্থিতিশীল সরকার। পিআর পদ্ধতিতে দেখা যায় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, সেক্ষেত্রে সেই দলসমূহ ছোট ছোট দলকে নিয়ে একটি জোট গঠন করে এবং সেই জোট গঠন করার মাধ্যমে একটি দুর্বল সরকার রাষ্ট্র পরিচালনা করে। দেখা যায় জোটের ভিতরে কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে সেই সরকার ভেঙে যায় এবং এটি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। সংখ্যাগরিষ্ঠ কোনো দল না হওয়ার কারণে একটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সেই সব জোটভুক্ত দলের উপর নির্ভরশীল হতে হয় এবং দেখা যায় একটি যুগোপযোগী সিদ্ধান্ত কোনো দল নিতে পারে না বা যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হলেও সেই সব দলের উপর নির্ভরশীল হতে হয়। সেক্ষেত্রে একটি নাজুক সরকার ব্যবস্থা গড়ে ওঠে। পিআর পদ্ধতির পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ছোট দলের প্রভাব বেড়ে যায়। অনেক সময় দেখা যায় সংসদে 100% ভোটের ভিতরেও 5% বা 6% বা 2%, 1% ভোট পেয়েও সংসদে একটি নির্দিষ্ট দল জায়গা করে নেয় এবং তারা সংসদে অনেক সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি করে। পাশাপাশি বড় দলের সাথেও তারা দর কষাকষি শুরু করে দেয়, যার ফলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ভোটারদের ভোটের প্রতি আস্থা কমে যাওয়া। অর্থাৎ একজন ভোটার জানে তার এই ভোটের ফলে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং দল থেকে সিলেক্ট করা কোনো ব্যক্তিই সংসদে যাবে। সেক্ষেত্রে ভোটারদের ভোটের প্রতি একটি অনীহা তৈরি হয়। পিআর পদ্ধতিতে আরো কিছু অসঙ্গতি রয়েছে, যেমন পিআর পদ্ধতিতে যারা কোনো দল থেকে নির্বাচন করে না, যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে এমন জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে পিআর পদ্ধতি একটি জটিলতা সৃষ্টি করে। এই ধরনের ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে গেলে সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে, যারা হচ্ছে কোনো দল থেকে দাঁড়ায়নি, যারা হচ্ছে আলাদা দাঁড়িয়েছে বা যারা হচ্ছে আলাদা ভোট করার চিন্তা করেছে, তাদেরকেও একটি জোটবদ্ধ হয়ে নিতে হয়, যেটি একটি অস্বস্তিদায়ক। অর্থাৎ ধরুন নীলফামারী থেকে একজন দাঁড়িয়েছে স্বতন্ত্র, আবার ঝালকাঠি থেকে একজন দাঁড়িয়েছে স্বতন্ত্র, দুইজনই স্থানীয়ভাবে জনপ্রিয়। এখন এই ব্যক্তিরা যারা আছে তাদের তো দলীয় কোনো প্রতীক থাকবে না, সেক্ষেত্রে ইনাদের যারা হচ্ছে স্বতন্ত্র আছে তাদেরকেও একটি জোট হতে হয়। অর্থাৎ এই ব্যবস্থায় স্বতন্ত্রদের সুযোগ কমে যায়, স্বতন্ত্রদের কোনো সুযোগ থাকে না বললেই চলে। অর্থাৎ পিআর পদ্ধতির অসঙ্গতিগুলোকে যদি আমি একটি জায়গায় আনি তাহলে সেগুলো দাঁড়ায় দলীয় টিকিট ব্যবসা,
কালো টাকার প্রভাব, অস্থিতিশীল সরকার, জনগণের ভোট সরাসরি প্রতিফলিত না হওয়া। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বে অনেক দেশে তো পিআর পদ্ধতি চালু আছে, বিশ্বে অনেকগুলো দেশে পিআর পদ্ধতি চালু আছে, তারা কি তাহলে এইসব সমস্যার সম্মুখীন হয় না? হ্যাঁ, অবশ্যই তারা এইসব সমস্যার সম্মুখীন হয়, এবং দেখা যায় তাদের আর্থসামাজিকতা, তাদের পারিপার্শ্বিকতা, তাদের ভৌগোলিক অবস্থান ইত্যাদির সাথে পিআর পদ্ধতি অনেকাংশেই মানানসই। সেক্ষেত্রে সেই সব দেশ পিআর পদ্ধতিতে নির্বাচন করে। যেমন আমি যদি ইউরোপের দেশগুলোর কথা বলি, ইউরোপের অনেক দেশেই পিআর পদ্ধতি চালু আছে, কিন্তু ইউরোপের সেসব দেশ তাদের সভ্যতা, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের রাষ্ট্রীয় কাঠামো ইত্যাদি পিআর পদ্ধতির সাথে অবশ্যই মানানসই, সে কারণে তাদের সাথে পিআর পদ্ধতি যায়। অপরদিকে এশিয়ায় যেই পিআর পদ্ধতির যে রাষ্ট্রসমূহ রয়েছে, তাদের সাথেও পিআর পদ্ধতির সেই ভৌগোলিক অবস্থান কিংবা আরো পারিপার্শ্বিকতা যায়, কিন্তু দেখা যায় এশিয়ার যেসব দেশে পিআর পদ্ধতি রয়েছে সেসব দেশের সরকার খুবই নাজুক, এবং 5 বছরের ভিতরে দেখা যায় 3বার 4বার সরকার পরিবর্তন হয়, যেটি গণতন্ত্রের জন্য অবশ্যই একটি স্পর্শকাতর এবং গণতন্ত্রের জন্য একটি অন্তরায় হিসেবে কাজ করে। পিআর পদ্ধতি যেসব দেশে রয়েছে সেসব দেশের সাথে বাংলাদেশের সব থেকে বড় যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে, বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে বসবাস করে, বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় যেখানে তার চারিপাশে একটি আধিপত্যবাদী একটি বৃহৎ রাষ্ট্র গড়ে উঠেছে, বৃহৎ রাষ্ট্র রয়েছে। কিন্তু আমরা যেসব দেশে পিআর পদ্ধতি চালু আছে সেই সব দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই তার আশেপাশে একক আধিপত্যবাদী বা তার সীমান্তে একক আধিপত্য তৈরি করবে এমন রাষ্ট্র খুব কম রয়েছে, বা এমন রাষ্ট্রের সংখ্যা একদম সামান্য হতে পারে। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, যেখানে হচ্ছে পিআর পদ্ধতি চালু রয়েছে। নেপালের একদিকে ভারত, অপরদিকে চায়না, অর্থাৎ দুইটি রাষ্ট্রই অনেক ক্ষমতাধর, এবং দুটি রাষ্ট্রই নেপালের সীমান্তের দুটি রাষ্ট্রই অনেক ক্ষমতাধর রাষ্ট্র, যে কারণে নেপালকে বহিঃশত্রু বা নেপালকে আধিপত্যবাদের যে ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে তাদেরকে চিন্তিত হতে একটু কম হয়। কিন্তু বাংলাদেশের চারিপাশে একটি বৃহৎ রাষ্ট্র রয়েছে এবং যাদের নেশাই হচ্ছে আধিপত্যবাদ, সেখানে একটি নাজুক সরকার যদি গঠন করা যায় কোনোভাবে, সেক্ষেত্রে সেই রাষ্ট্রটি বা সেই আধিপত্যবাদী রাষ্ট্রটি এর বেনিফিটেড হবে। কারণ অনেক দল থাকবে যারা সেই রাষ্ট্রটিকে খুশি করতে চাইবে, আবার অনেক দল থাকবে সেই রাষ্ট্রটির একদম বিপরীত এবং তাদের বৈপরীত্যে থাকবে। এই বিষয়গুলো একটি নাজুক সরকারের জন্য অনেক স্পর্শকাতর। আবার আরো কিছু ব্যাপার রয়েছে পিআর পদ্ধতির মাধ্যমে, আরো অনেক ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো আসলে সমাধানযোগ্য নয়, বা সমাধান করতে গেলে অনেক সমস্যা বা অনেক জটিলতার সৃষ্টি হয়। বাংলাদেশের সংবিধানে পিআর ব্যবস্থা বা বাংলাদেশ পিআর ব্যবস্থাকে স্বীকৃতি দেয়নি বা স্বীকৃতি দেয় না। এখন এই পিআর ব্যবস্থা যদি বাংলাদেশে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে সংবিধান সংশোধনের একটা অনেক বড় ব্যাপার রয়েছে, এবং এই সংবিধান সংশোধনের সাথে আবার সংসদের একটা যোগসাজ রয়েছে, সংসদ সদস্যের একটা যোগসাজ রয়েছে, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার রয়েছে, কিছু নিয়ম কানুন থাকে বা কিছু আইন রয়েছে, যে কারণে পিআর ব্যবস্থা জটিল থেকে আরো জটিল হয়। লার্নিং মোড়ের দর্শকদের ধন্যবাদ। আশা করছি সামনের ভিডিওতে লার্নিং মোড় বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার সঙ্গতি সম্পর্কে আলোচনা করবে। ততক্ষণ পর্যন্ত লার্নিং মোড়ের সাথেই থাকুন। ধন্যবাদ।